নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আর আজকে যে গল্পটা নিয়ে এসেছি সেটা একটা পুরনো গল্প, তবে আজকে হবে নতুন পর্ব। গল্পের নাম সোনার গোপাল, পর্ব 14। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। এত দ্রুত ঘটনাগুলো ঘটছিল, আমার মনে হলো সত্যি ঘটছে তো। সব যেন কেমন স্বপ্নের মতো লাগছিল। কিছুক্ষণ আগেও শ্যামদের ছাদে বসে আমি ধাঁধার সমাধান করছিলাম। সমাধানটা হতে আর একটু দেরি হলে তো আমি জানতেই পারতাম না কি ঘটতে চলেছে। গনসা বাড়ি নেই, জেঠু জেঠিমাও বেরিয়ে যেতে বাড়ি পুরো ফাঁকা। মেয়ে ঘুমানোর সুযোগ নিয়ে ঝিল এই মারাত্মক কাণ্ডটা ঘটাতে যাচ্ছিল। একটু বাদে আস্তে আস্তে চোখ খুলল ঝিল। ঈশ্বরকে অনেক ধন্যবাদ আমার প্রার্থনা পূরণ করার জন্য। আমায় দেখে ঝিল খুব মৃদুস্বরে উচ্চারণ করলো, জল। এদিক ওদিক তাকিয়ে জল খুঁজলাম। জানলার পাশে একটা টেবিলে কম্পিউটার সেট, তার পাশে দেয়ালের গায়ে একটা ওয়াটার ফিল্টার দেখতে পেলাম। ওপরে একটা স্টিলের গ্লাস উপুর করে রাখা। উঠে গিয়ে তাতে জল ভরলাম। এরপর ঝিলকে এক হাত দিয়ে ধরে সোজা করে বসিয়ে মুখের সামনে গ্লাসটা ধরলাম। ও খুব ধীরে ধীরে কিছুটা জল খেলো। তারপর মুখ নিচু করে করুণ কণ্ঠে বলল, আমায় বাঁচালে কেন? আমি অপলক দৃষ্টিতে ঝিলের দিকে তাকিয়েছিলাম। অসম্ভব সুন্দরী এই মেয়েটি যে অমন অপরাধ করতে পারে বিশ্বাসই হচ্ছিল না। আগের দিন দূর থেকে এই সৌন্দর্য এক ঝলক অবলোকন করেছিলাম। আজ অপ্রত্যাশিতভাবে এত কাছ থেকে দেখে বুঝলাম সেদিন কিছুই দেখিনি। ঝিলের দুধসাদা শরীরে কালো রঙের কুর্তির কন্ট্রাস্ট, সুন্দর ডিজাইন করে বাঁধা সেমি ব্রাউন কালারের চুল, ব্ল্যাক আইশ্যাডো করা, ওর নামের মতোই গভীর চোখ, সুতীক্ষ্ণ উন্নত নাসা, পিঙ্ক গ্লসি ওষ্ঠদায়, সব কিছুই এত নিখুঁত সুন্দর দেখে চোখে ঘোর লেগে যায়। ওর মুখে এতক্ষণ যে যন্ত্রণার অভিব্যক্তি ছিল তা দূর হয়েছে। শুধু ফর্সা গলার কাছটায় শাড়ির গিঁটের লাল দাগ হয়ে আছে। আমার আসতে আর 2 মিনিট দেরি হলেই কী যে হতো ভেবেই শিউরে উঠলাম। ও প্রশ্নের কী উত্তর দেব বুঝে উঠতে পারলাম না। ঝিলের দু চোখে ঝিল সদৃশ জল টলটল করছে। এক ফোঁটা গড়িয়ে গাল বেয়ে নেমে এলো। মোছার চেষ্টা না করে ঝিল বলল, আমি ভীষণ অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করো, আমি এমনটা চাইনি। আমি স্বামীর ভাষা হারিয়েছিলাম। এবার ধীর কণ্ঠে জানতে চাইলাম, কি হয়েছিল বলো তো? একবার আমার দিকে তাকিয়ে আবার মুখ নিচু করে ঝিল বলল, আমার বুদ্ধি নাশ হয়েছিল, তাই এত বড় অন্যায়টা আমি করতে পেরেছি। আমি পাপী, আমায় শাস্তি দাও। প্লিজ পানিশ মি। আই অ্যাম দ্য ব্লাডি কিলার। তীব্র অনুশোচনা ঝরে পড়ে ঝিলের কণ্ঠ থেকে। চোখ থেকে ঝরে ছোট ছোট মুক্তকণা। ওকে ওইভাবে কাঁদতে দেখে খুব খারাপ লাগলো আমার। দুঃখিত গলায় বললাম, একটু শান্ত হও প্লিজ, টেল মি অল দ্য ট্রুথ। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ঝিল বলতে থাকে, কি বলবো? সবই তো তুমি জেনে গেছো। না, পুরোটা এখনও আমার কাছে ক্লিয়ার নয়। তোমার মুখ থেকে শুনতে চাই, কেন করলে তুমি এমন? ঝিল ওর ঘুমন্ত মেয়ের দিকে এক পলক তাকিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হবে শুনে? আমার লাইফটা পুরো হেল হয়ে গেছে। বুঝলাম, আমাকে পার্সোনাল কথা বলতে ওর সংকোচ বোধ হচ্ছে। আমিও আর চাপ দিলাম না। তবে কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করলো ঝিল। বলতে শুরু করলো ওর লাইফ হিস্ট্রি। রিমঝিমকে নিয়ে আমি সুখেই ছিলাম জানো। হ্যাঁ, মনে পড়ে গেল জেঠু বলেছিলেন ওর মেয়ের নাম রিমঝিম। কয়েক সেকেন্ড পজ নিয়ে ঝিল ফের বলতে লাগলো, ডিভোর্সের পর আমার মাথার ওপর ছড়ি ঘোরানোর মতো কেউ ছিল না। আমি বরাবরই একটু বেশি রকম স্বাধীনচেতা, অন্য মেয়েদের তুলনায় আলাদা। বাবারও ভীষণ সাপোর্ট পেলাম। বাবা আমার চেয়েও বেশি রিমঝিমকে ভালোবাসে। স্কুলের চাকরি আর মেয়েকে নিয়েই ব্যস্ত ছিলাম। হঠাৎ আমার জীবনে অভিশাপের মতো এলো এক বন্ধুবেশী বিভীষিকা। সে হলো আমারই কলিগ, স্কুলের এক টিচার, নাম দিবাকর। প্রথমে বিশ্বাস অর্জন করে সে আমার সাথে বন্ধুত্ব করলো। ধীরে ধীরে মেলামেশা বাড়লো আমাদের। ঝিল থেমে গেলে কৌতূহল নিয়ে জানতে চাইলাম, তারপর? পুনরায় একটা দীর্ঘশ্বাস ফেলে ঝিল শুরু করলো, বলছি, বলবো যখন ঠিক করেছি সবই বলবো। দিবাকরের পাল্লায় পড়ে আমি একদিন একটা ক্যাসিনোয় গেলাম।
সেখানেও আমাকে গ্যাম্বলিং শেখালো, জুয়ার নেশা ধরিয়ে দিল। জুয়া খেলে প্রথম দিকে আমি অনেক টাকা জিতেছিলাম। ধীরে ধীরে স্কুলের পর রোজ আমি দিবাকরের সঙ্গে ক্যাসিনোয় যেতে শুরু করলাম। হারা জেতা চলছিল সমান তালে। হঠাৎ খারাপ সময় এলো, খেলায় কন্টিনিউ হারতে শুরু করলাম, তবু আমার নেশা গেল না। গ্যামলিংয়ে বোধহয় এমনই হয়। দিবাকরকে বড্ড বেশি বিশ্বাস করে ফেলেছিলাম আমি। দিনের পর দিন ওর সঙ্গে ক্যাসিনোয় গেছি আর লাখ লাখ টাকা হেরেছি। আস্তে আস্তে আমার জমানো টাকায় টান পড়ল। ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্য হয়ে গেল। সমস্ত গয়না বন্ধক দিলাম, তাতেও হলো না। শেষে বিক্রি করতে বাধ্য হলাম। মাঝখানে বলে উঠলাম, জগৎবন্ধু জুয়েলার্সে, তাই তো? অবাক হলো ঝিল। ওর ফার্স্ট ব্র্যাকেট আকৃতির ভুরু জোড়া লেস দ্যান সাইন তৈরি করে বলল, আরে তুমি তাও জেনে ফেলেছ? আর জানবে নাই বা কেন? সেদিন রাতে আমি বাড়িতে এসে বাবাকে যখন জেরা করেছিলে তখনই বুঝেছি ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। তাই বুঝি? আর তুমি কি কম ইন্টেলিজেন্ট নাকি? ওই রকম সুন্দর ধাঁধা তৈরি করে ছড়া লিখেছ, আমি তো প্রথমে ধরতেই পারছিলাম না। হালকা হাসি ফুটল ঝিলের মুখে। সুন্দর হয়েছে বুঝি? কি জানি, ভালো লাগলো শুনে। আসলে রতনই রতনকে চেনে কি না? আমি জানতাম কেউ না পারুক তুমি ঠিক পাজলটা সলভ করতে পারবে। কি করে জানলে আমি পারবো? কনফিডেন্ট বলতে পারো। তাছাড়া তোমাকে দেখেই বোঝা যায় ইউ আর ভেরি ব্রিলিয়ান্ট। তার উপর তোমার টাইটেল মিত্র, তাই না? ঝিলের মুখে নিজের প্রশংসা শুনে খুব খুশি হচ্ছিলাম। এবার টাইটেলের কথা শুনে আমার অবাক হয়ে বললাম, আরে তুমি নিজেই তো একজন ডিটেকটিভ দেখতে পাচ্ছি। ধ্যাত, কি যে বলো না। ওটা তোমার বিয়ের কার্ডে দেখেছিলাম। বিয়েতে যাইনি তো কি হয়েছে? ইনভিটেশন কার্ড তো পেয়েছিলাম, মনে আছে সেটা। ওদিকে সত্যজিৎ রায়ের প্রদোষ মিত্র আর তুমি হলে সম্রাট মিত্র, একই জিনের বংশধর। লজ্জা পেয়ে বললাম, এবার কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা ঝিল, সত্যি করে বলো তো, কি করে অত সুন্দর ছন্দ সাজিয়ে লিখলে ধাঁধাটা? তুমি কি কবিতা টবিতা লেখো নাকি? আরে না না, আসলে আমি ছোটোবেলা থেকেই ফেলুদার ফ্যান। ফেলুদার সব গল্প আমার মুখস্থ বলতে পারো, তাই ওই রকম একটু চেষ্টা করলাম আর কি। ও, এইবার বুঝলাম। তোমার মতো ফেলুদা আমারও খুব ফেভারিট, তাই হয়তো এত তাড়াতাড়ি সলভও করতে পারলাম। তারপর বলো, তোমার বন্ধু দিবাকরের কি হলো? এ কথা শুনে ঝিল যেন খেপে গেল। বন্ধু না ছাই, আনকালচার্ড, সেলফিশ, কাওয়ার্ড। চারিদিকে যেই অনেক ধার দেনা হয়ে গেল, তখন হঠাৎ বিশ্বাসঘাতকটা আমার থেকে মুখ ঘুরিয়ে নিল। মানুষের চরিত্রের কি অদ্ভুত পরিবর্তন, যেন আমাকে চেনেই না। জানোয়ারটার নাম এখন মুখে আনতেও ঘেন্না করে। বাবা, ঝিল তো ভীষণ রেগে গেছে। অত সুন্দর মুখে কয়েক সেকেন্ডের মধ্যে এতগুলো গালাগাল হজম করতে পারছিলাম না। বেজার মুখ করে ঝিল বলতে লাগলো, একজনের কাছ থেকে চড়া ইন্টারেস্টে অনেকগুলো টাকা ধার করেছিলাম। ঠিকমতো ইন্টারেস্ট দিতে না পারায় সে হুমকি দিতে শুরু করলো। সেসব ভাষা সহ্য করা যায় না। অন্য আর কোনো উপায় না পেয়ে আমি শেষে গোপাল মূর্তি চুরি করব বলে সিদ্ধান্ত নিলাম। মনে একটা লজিক কাজ করলো, নিজের বাবার দান করার জিনিস চুরি করলে বোধহয় পাপ হবে না। তুমি মনে হয় জানতে পেরে গেছো এই চুরির জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। একদম সেম ডিজাইনের একটা নকল মূর্তি বানাতে হয়েছে। জগৎবন্ধু জুয়েলার্স আমার পূর্ব পরিচিত ছিল, ওখানে আমি গয়না বন্ধক বা বিক্রি করতাম। এও জানতাম বাবা অনেক বছর আগে ওখান থেকে আসল গোপালটা তৈরি করেছিল। ক্যাটালগ বা মডেল ছাড়া হুবহু একই মূর্তি অন্য কারিগর দিয়ে বানানো অসম্ভব। তাই অনেক রিকোয়েস্ট করে জগৎবন্ধু জুয়েলার্সের যে বয়স্ক কারিগর আসল সোনার মূর্তিটা বানিয়েছিলেন তাকে দিয়ে পিতল আর অন্য ধাতু মিক্স করে নকল মূর্তিটা তৈরি করালাম। প্রথমে উনি রাজি হচ্ছিলেন না, শেষে অনেক টাকা দিয়ে তাকে রাজি করায়। ব্যাপারটা জানতো শুধু ওই কারিগর আর দোকানের মালিক। অবশ্য আলাদা করে তাদের টাকা দিতে হয়েছিল ব্যাপারটা সিক্রেট রাখার জন্য। আচ্ছা, মূর্তিটা তুমি চেঞ্জ করলে যাত্রা শেষে সবাই চলে যাওয়ার পর, তাই তো? হ্যাঁ, যাত্রা শেষ হলে বাবা বাড়ি ফিরে বাথরুমে ঢুকতে আমি নকল মূর্তিটা একটা ছোট ব্যাগে নিয়ে বেরিয়ে পড়ি। গেটের তালার একটা ডুপ্লিকেট চাবি আছে আমার কাছে। মা, দাদা, রিমঝিম তখন ঘুমোচ্ছে। আমায় কেউ লক্ষ্য করেনি। ঠাকুরতলা ছিল পুরো ফাঁকা। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মূর্তি চেঞ্জ করতে গিয়ে হলো বিপদ। শিখা আমাকে দেখে ফেলেছিল অপকর্মটা করতে। হঠাৎ কোথা থেকে যে ও উদয় হলো জানি না। আচমকা ওকে দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, আর তখনই মূর্তিটা দিয়ে শিখার মাথায় আঘাত করলে, তাই তো?
ঠিক ভেবেছিলাম ছিগা চেঁচিয়ে উঠবে আর আমি ধরা পড়ে যাব। কি করব বুঝতে না পেরে হাতের মূর্তিটা দিয়েই মেরে দিলাম। মুখ থুবড়েও ঠাকুরের সামনে পড়ে গেল। ওর শাড়ির আঁচলে বেঁধে সপ্তপ্রদীপটা উল্টে পড়লো আর সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল। তখন আমি ভয় পেয়ে পালালাম। ঠাকুরতলার ফোঁকর টপকে পালাতে গিয়ে তোমার পায়ে আঘাত লাগে, তাই না? হ্যাঁ। জুতোর শোল ভেদ করে কাঁচ ঢুকে গেল বাঁ পায়ের গোড়ালিতে। কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমি পেছনে পাঁচিল টপকে ঢুকি। জুতো খুলে ছুঁড়ে ফেলি আস্তা করে। ওই নোংরা ঘেটে যে তুমি জুতো খুঁজে বের করবে বুঝিনি। হ্যাঁ, জুতো খুঁজে বের করেছি ঠিকই, কিন্তু গুণাক্ষরেও আইডিয়া করতে পারিনি এটা তোমার জুতো। তোমার দাদার যে নয় সেটা বুঝতে পেরেছিলাম। তোমার দাদার পা অনেক বড়। এদিকে জুতো খোলার পর যখন তুমি পা ধুচ্ছিলে, জেঠু এসে হাজির হয়। তোমার পাঁচিল টপকে ঢোকার আওয়াজ জেঠুর কানে যায় আর কলপারে গিয়ে তোমায় দেখে। না হলে এত সহজে তুমি ধরাও পড়তে না। কিন্তু এত স্মুথলি অত উঁচু পাঁচিল কী করে টপকাও তুমি? আমরা ছেলে হয়ে যা সাহস পাই না। আমি ছোটোবেলায় ছেলেদের সঙ্গে বেশি দৌড়ঝাঁপ খেলাধুলা করেছি। গাছে উঠে ফল পাড়া, পাঁচিলে উঠে ঘুড়ি ধরা আমার কাছে কোনো ম্যাটার না। স্পোর্টস সাঁতারে আমায় ছেলেরাও হারাতে পারতো না। মনে মনে ভাবলাম, সত্যিই তো, গাছে বা পাঁচিলে ওঠা এসব কাজ ছেলেদের বলেই সাধারণত আমরা মনে করি। কোনো মেয়ে এসব করতে পারে এটা চট করে মাথায় আসে না। তবে সেদিন আমি সোজা রাস্তা ধরেই বাড়ি ফিরতাম। শিখা দেখে ফেললো বলেই ওসব লাফালাফি করতে হলো। কিন্তু সম্রাট, বিলিভ মি, আমি শিখাকে মেরে ফেলতে চাইনি। ফর গড সেক। এই বলে ঝির হঠাৎ আমায় জড়িয়ে ধরে বুকে মুখ গুজে খাওয়া করে কাঁদতে লাগলো। আমি এই পরিস্থিতির জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। কি করি, কি করা উচিত আমার এখন? কথায় কথায় পরিবেশ বেশ খানিকটা হালকা হয়েছিল। ঝিলের কান্নায় তা আবার ভারী হয়ে উঠল।